আসসালামু আলাইকুম। ক্লাস 6 তোমাদের আজকে একটা নতুন চ্যাপ্টার পড়ানো হবে, তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি। তো এই চ্যাপ্টারটা আজকে আমরা জানবো এটা সম্পর্কে। তো প্রথমে এই তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি গতিতে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে চাপের ধারণা। চাপের ধারণা দেখো, এগুলো জানার জন্য আমাদেরকে বিভিন্ন পরীক্ষা করে দেখতে হবে। ধরো একটা গ্লাস নেওয়া হলো, একটা গ্লাস নেওয়া হচ্ছে, আর দু টুকরো কাগজ আর একটা রবার ব্যান্ড আর পিছনটা ভোঁতা এমন একটা ডট পেন নেওয়া হয়েছে। মানে ধরো কাগজটাকে কি করলাম না, এটা ধরো গ্লাসের মাথাটা, গ্লাসের মাথাতে এইভাবে কাগজটাকে রাবার ব্যান্ড দিয়ে আটকে দেওয়া হয়েছে, আর এখানে গ্লাসটা রয়েছে, এটা গ্লাসের মাথা এবং তাকে রাবার ব্যান্ড দিয়ে ভালো করে আটকে দেওয়া হয়েছে। এবার বলছে একটা পিছনটা ভোঁতা ডট পেন। এই ডট পেন নিয়ে ধরো এটা একটা ডট পেন আমি যদি আঁকি, ধরো এটা একটা ডট পেন। তো এর পিছনটা দেখো অত ধারালো নয়, ভোঁতা। তো এই পিছনটা দিয়ে যদি এখানে চাপ দেওয়া হয় তাহলে দেখা যাবে কি যে কাগজটা কিন্তু ফুটো হলো না। এবার এই নিবটা দিয়ে, সরু অংশটা দিয়ে যদি এখানে ফুটো করা হয় বা একই প্রেশার দিলাম, আগেও যতটা প্রেশার দিয়েছি এখনও ঠিক ততটাই প্রেশার দিলাম, তাহলে কি দেখব না কাগজটা ফুটো হয়ে গেল। কাগজটা কি হবে না ফুটো হয়ে যাবে। তাহলে দেখো আমরা যদি ওই যে পেনটা নিয়ে পরীক্ষা করেছিলাম সেই পেনে, ধরো এই পেনের তলাটা দেখো ভোঁতা, এর তলার যদি আমরা ছবি নিই তাহলে কীরকম হবে, এরকম গোল মতো ছবিটা পাবো, তলার ছবিটা। আর যদি সামনের অংশটা নিই, সামনের অংশের যে ছবি যদি এইভাবে রাখি তাহলে এরকম একটা পাবো। তাহলে দেখো এটা পিছনের অংশের ছাপ যদি নিই, এইভাবে ছাপ যদি নিই, এইভাবে ছাপ, আর যদি এইভাবে ছাপ নিই, তাহলে এরকম দুটো চিত্র আমরা পাবো। এটা হচ্ছে পিছনের ছাপ পেনের, আর এটা হচ্ছে নিব অংশের ছাপ। নিবের ছাপ। তাহলে দেখো এখানে দেখো ছবিতে দেখা যাচ্ছে কার চেহারাটা বড়, এর চেহারাটা বড়, কিন্তু এ একই চাপ প্রয়োগ করা সত্ত্বেও কিন্তু কাগজটাকে ছিদ্র করতে পারলো না। কিন্তু এর চেহারা ছোট হওয়া সত্ত্বেও কি হলো না, এর কাগজটাকে ফুটো করে ফেললো। তার মানে কি দেখা যাচ্ছে যে যে বলটা প্রযুক্ত হচ্ছে, বল যে জায়গায় প্রযুক্ত হচ্ছে তার ক্ষেত্রফল বিভিন্ন হলে একই বল প্রয়োগ করা সত্ত্বেও বলের ফলাফল বিভিন্ন হয়। এটা হচ্ছে মেন পয়েন্ট। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে দু ক্ষেত্রে দেখা যাচ্ছে কি না। আরেকটা পরীক্ষা করি, যে সেই পরীক্ষাটা করলে তোমরা বুঝতে পারবে যে তার মানে এখানে বুঝলাম স্পর্শতলের ক্ষেত্রফলের সঙ্গে সহজে ফুটো হয়ে যাওয়ার সম্পর্ক আছে। স্পর্শতলের ক্ষেত্রফল যত ছোট হবে চাপ তত বেশি হবে। আবার ধরো একটা খুব সরু মুখের তুমি নাও, কি বলবো, পেরেক, একটা সরু মুখের পেরেক নিলে আর একটা পেরেক নিলে সেই পেরেকের পিছনটা ভোঁতা হয়ে গেছে, মোটা। এবার একটা হাতুড়ি দিয়ে যদি তুমি একটা কাঠের দণ্ডে এটাকে আটকানোর চেষ্টা করো তাহলে যেটার মুখটা পিছনটা সরু সেটা কি হবে, সহজে এখানে আটকে যাবে, আর যেটা মোটা সেটা কিন্তু সহজে আটকাতে থাকবে না। তাহলে এই দুটো পরীক্ষা থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি। সেই সিদ্ধান্তটা কি না, বল যে জায়গায় প্রযুক্ত হচ্ছে তার ক্ষেত্রফল বিভিন্ন হলে কি হবে, একই বল প্রয়োগ করা সত্ত্বেও বলের
বলের ফলাফলটা বিভিন্ন হচ্ছে। অর্থাৎ কি বলতে পারি, ক্ষেত্রফল যদি বিভিন্ন হয়, যে বলটা যার দ্বারা প্রযুক্ত হচ্ছে ক্ষেত্রফল বিভিন্ন হলে কি হবে, একই বল প্রয়োগ করা সত্ত্বেও প্রত্যেক ক্ষেত্রে কিন্তু বলের পরিমাণটা এক। আমি জোরে নিপ দিয়ে ফুটো করেছি তা না, যখন পিছনটা দিয়ে যতটা জোরে প্রেশার দিয়েছি সামনে দিয়েও ততটা, এখানেও হাতুড়িতে যতবার ঘা মেরেছি এখানেও তাই। তাহলে ক্ষেত্রফল বিভিন্ন হলে একই বল প্রয়োগ সত্ত্বেও কি হবে, বলের ফলাফল কি হবে, বিভিন্ন হবে। এটাই হচ্ছে এই পরীক্ষা দুটো থেকে আমরা শিখলাম, বলের ফলাফল বিভিন্ন হবে। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারছি, দেখো যে বল দিয়ে, যে বস্তু দিয়ে আমরা বল প্রয়োগ করছি বা যে জায়গায় বল প্রয়োগ করছি তার ক্ষেত্রফল, যার দ্বারা বল প্রয়োগ করছি তার ক্ষেত্রফল যদি বিভিন্ন হয়, অর্থাৎ কারো ক্ষেত্রফল বেশি কারো কম, ক্ষেত্রফল বেশি হলে একই বল প্রয়োগ করা সত্ত্বেও আমরা কিন্তু কাজের পরিমাণটা কম পাবো, কিন্তু চাপের পরিমাণটা কম পাবো। কিন্তু যদি দেখি যে বস্তু দিয়ে আমরা বল প্রয়োগ করছি তার ক্ষেত্রফল যদি কম হয় তাহলে কিন্তু চাপের পরিমাণ অনেক বেড়ে যায়। তাহলে এই পরীক্ষা থেকে এগুলো আমরা প্রমাণ করতে পারি। তো এই পরীক্ষা প্রমাণের জন্য আরও কিছু পরীক্ষা আছে, সেগুলো আমরা দেখি কিভাবে করা যায়। যে ধরো তুমি একটা ইটের যা আকৃতি, একটা ইট সাধারণত কীরকম হয়, আয়তকার দেখতে হয়। একটা ইট ধরো, এটা একটা ইটটা মোটামুটি আয়তকার দেখতে হয়। তাহলে দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই ইটটাকে যদি আমরা এই লম্বালম্বি এইভাবেই ফেলি তাহলে এর ক্ষেত্রফলটা কি হবে, এই অংশের ক্ষেত্রফলটা অনেক বেশি হবে। আবার একই দূরত্ব থেকে ইটটাকে যদি আমরা এই বরাবর ফেলি, অর্থাৎ ইটটাকে যদি এই বরাবর ফেলি তাহলে এই তলটার একই জায়গা থেকে ফেলছে, অর্থাৎ বলের পরিমাণটা একই থাকছে। তাহলে দেখব এই ক্ষেত্রফলটা কি হবে, এই ক্ষেত্রফলটা বেশি হবে আর এই ক্ষেত্রফলটা কি হবে না, কম হবে। এবার ধরো যদি দুটোরই ক্ষেত্রফল আমরা জানি, ধরো এর ক্ষেত্রফল হচ্ছে 323 বর্গ সেন্টিমিটার বা 0.0323 বর্গ মিটার। এটা ধরো এই তলটার ক্ষেত্রফল এত বর্গ মিটার, আর এই যে নিচের দিকে এটার ক্ষেত্রফলটা অবশ্যই কম হবে, এর ক্ষেত্রফল ধরো 0.0097 বর্গমিটার। এবার দুটো ইটকে আমরা একই জায়গা থেকে ফেললাম, দেখব বালির ওপর যদি ফেলি এই অংশের থেকে এই অংশটা দেখব বেশি বালিটা গর্ত হয়ে গেছে। তো এটা আমরা প্রমাণ করব কিভাবে, দেখো এবার প্রত্যেকটা ক্ষেত্রে ধরো 25 নিউটন বল প্রয়োগ করে আমরা ইটটাকে ফেলেছি। যে বলে আমরা ইটটাকে ফেলছি, যে দুটো ইটকে একই উচ্চতা থেকে বালির ওপর ফেলা হলো, দু ক্ষেত্রেই বালিতে তৈরি হওয়া গর্তের গভীরতা আলাদা আলাদা হচ্ছে। এবার ধরো এই একই ওজনের ইট একই উচ্চতা থেকে বালির ওপর পড়লে যেভাবেই পড়ুক সমান বল প্রয়োগ করবে। কারণ ধরা যাক প্রত্যেক ক্ষেত্রে 25 নিউটন বল প্রয়োগ করছে, তাহলে আমরা এখন হিসেব করে দেখি যে কোন ক্ষেত্রে বল বাই ক্ষেত্রফলের মান বেশি। প্রত্যেক ক্ষেত্রে আমরা বলছি 25 নিউটন বল প্রয়োগ করেছি, তাহলে আমরা বলছি বলের পরিমাণ এখানেও 25 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, এখানেও 25 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাহলে আমরা দেখি কোন ক্ষেত্রে বল বাই ক্ষেত্রফলের মানটা বেশি হচ্ছে। তাহলে বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল করা হলো। এবার প্রথম ক্ষেত্রে ফার্স্ট যে ক্ষেত্রটা সেক্ষেত্রে আমরা কি দেখছি না, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি দেখছি, বলের মান কত ছিল, 25 নিউটন ছিল, ক্ষেত্রফল কত ছিল 0.0323
বর্গমিটার, এইটা এত নিউটন বাই এত বর্গ মিটার নিয়ে এটা ভাগ করে দেখা যাচ্ছে কত পাওয়া যাচ্ছে না 2577.32 নিউটন পার বর্গমিটার হলো। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি দেখছি না, এটা প্রথম ক্ষেত্রে, আর দ্বিতীয় ক্ষেত্রে বল একই ছিল 25 নিউটন, আর দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রফলটা কম ছিল, কত ছিল 0.0097 বর্গ মিটার। তাহলে এখানে আমরা কত পেলাম, 773.99 নিউটন পার বর্গমিটার। এটা থেকে কি বোঝা যাচ্ছে যে দেখো যে ক্ষেত্রে বল বাই ক্ষেত্রফলের মান বেশি সেক্ষেত্রে কিন্তু গর্তের বেশি গভীরে, যে ক্ষেত্রে বল বাই ক্ষেত্রফলের মান বেশি হয়েছে সেক্ষেত্রে কি গভীর বেশি হয়েছে, তাহলে এই বল বাই ক্ষেত্রফলের মানকেই বলা হচ্ছে চাপ। বল বাই ক্ষেত্রফলের মান বেশি সেক্ষেত্রে বালিতে দেখো বল বাই ক্ষেত্রফলের মান প্রথম ক্ষেত্রে আমরা দেখেছি কত হয়েছে না, আমি একটা ভুল করেছি, এটা প্রথম ক্ষেত্রটা বলতে কমটাকে বোঝানো হয়েছে, প্রথম ক্ষেত্র এই বরাবর দেওয়া হয়েছিল। আচ্ছা এটা চেঞ্জ করে দিই তাহলেই হবে, ধরো এইটা প্রথম ছিল না, মানে আমি যেটা যার ক্ষেত্রফলটা বেশি ছিল তাই জন্য মানটা অন্যরকম এলো, দ্বিতীয় ক্ষেত্র না প্রথম ক্ষেত্র, এইটা হবে প্রথম ক্ষেত্র, এইটা প্রথম, এইভাবে প্রথমে ফেলা হয়েছিল, এইটা প্রথমে ফেলা হয়েছিল, এটা সেকেন্ডে ফেলা হয়েছে, তাহলে এটা যদি প্রথম হয় প্রথমের মানটাও তো আলাদা হবে। দাঁড়া এটা একটু ভুল হয়ে গেছে, আমি এটা বল বাই ক্ষেত্রফল 25/0.033 যেটা, দাঁড়াও এই মান দুটো চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। এটা প্রথম আর এটা দ্বিতীয় করলাম। প্রথম ক্ষেত্রে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে তোমার, যেটাতে 0.03 ছিল সেটাতে বেরিয়েছে 773.99, এটাতে বেরিয়েছে 773.99, ঠিক আছে। আর এইটাতে বেরোবে 2577.32 নিউটন পার মিটার। তাহলে এবার মিলছে, না হলে এতক্ষণ ধরে ভুল হচ্ছিল কেন কি, দেখো যে ক্ষেত্রে বল বাই ক্ষেত্রফলের মান বেশি, তাহলে এর মানটা বেশি হয়েছে, বল বাই ক্ষেত্রফলের মানটা দেখো, বল বাই ক্ষেত্রফলের মান এর থেকে এটা বেশি হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু গভীরতা বেশি হয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে বালিতে যে খালটা করেছে বা যে গর্তটা করেছে সেটা কিন্তু বেশি হয়েছে। তাহলে এই বল বাই ক্ষেত্রফলকেই বলা হচ্ছে কি চাপ। তাহলে আমরা বলতে পারি কি বলতে পারি, বল বাই ক্ষেত্রফল ইকুয়াল টু চাপ, বল বাই ক্ষেত্রফল সমানই চাপ, অর্থাৎ একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলই হচ্ছে চাপ। একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলই হলো চাপ। তাহলে একই ক্ষেত্রফলের ওপর যদি বলের পরিমাণ বেশি হয় তাহলে চাপের পরিমাণও বেশি হবে, বলের পরিমাণ বেশি হলে চাপের পরিমাণ বেশি হবে। একই পরিমাণ বল কম ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত হলে কি হবে, চাপের পরিমাণ বেশি হবে। তাহলে বল বাড়লে চাপের পরিমাণ বাড়বে, আর ক্ষেত্রফল
বল একই বল প্রয়োগ করা ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত হলে ক্ষেত্রফলটা যত কম হবে, কম ক্ষেত্রফলের উপর যত বল প্রযুক্ত করা হবে চাপের পরিমাণ তত বেশি হবে। অর্থাৎ এইটা বাড়লে চাপ বাড়বে আর এইটা কমলে চাপ বাড়বে। ঠিক আছে, তাহলে বল বাই ক্ষেত্রফল সমান চাপ। তাহলে একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলকেই আমরা বলছি চাপ। তাহলে এই এসআই পদ্ধতিতে চাপের একক যদি বলি, এসআই চাপের একক হচ্ছে কি 1 নিউটন। এটা মুছি। তাহলে এসআইতে চাপের একক যদি বলি তাহলে কি হবে, এখানে হবে 1 নিউটন বাই 1 বর্গমিটার। দুজনের ক্ষেত্রফল 1 নিউটন বাই 1 বর্গমিটার সমান হচ্ছে 1 পাস্কাল। এটাকে বলা হচ্ছে পাস্কাল বা 1 PA বলা হয় পাস্কালকে। তাহলে চাপের এসআই একক কি না পাস্কাল, মনে রাখতে হবে চাপের এসআই একক হচ্ছে পাস্কাল। আবার চাপের বড় একক যদি বলা হয় 1 কিলো পাস্কাল সমান কত, 1 কিলো পাস্কাল সমান হচ্ছে 1000 পাস্কাল। তাহলে 1 কিলো চাপের বড় একক যদি বলা হয় 1 কিলো পাস্কাল সমান কত, এগুলো মনে রাখতে হবে। তাহলে আমাদের কি মনে রাখতে হবে এখান থেকে না, আমরা আগে যেটা পড়লাম যে দুটো জিনিস এখান থেকে পড়ার আছে, সেটা হচ্ছে যে যে জায়গায় বল প্রযুক্ত হচ্ছে তার ক্ষেত্রফল বিভিন্ন হলে বল প্রয়োগ করা সত্ত্বেও বলের ফলাফল বিভিন্ন হবে একটা পেলাম। আর একটা পেলাম কি না বল বাই ক্ষেত্রফল ইকুয়াল টু চাপ। অর্থাৎ চাপের সংজ্ঞা পেলাম কি একই ক্ষেত্রফলের উপর বল প্রযুক্ত বলই হচ্ছে চাপ। আর চাপের একক চাপ কিভাবে নির্ণয় করা হয়, বল বাই ক্ষেত্রফল ইকুয়াল টু চাপ, বা চাপ সমান বলতে পারি বল বাই ক্ষেত্রফল। এই রিলেশনটা জানলাম, এটা মনে রাখবে, এই সংজ্ঞাটা মনে রাখবে। আর কি জেনে রাখতে হবে, এসআই একক জেনে রাখতে হবে। অর্থাৎ এসআই একক বলের চাপের এসআই একক কি 1 পাস্কাল। আবার 1 কিলো পাস্কাল সমান কত, 1000 পাস্কাল। এই মানে ইয়েগুলো রিলেশনগুলো মনে রাখতে হবে। অর্থাৎ তাহলে আমরা জানা গেল একই বল প্রযুক্ত হলে বলের প্রয়োগ ক্ষেত্রে ক্ষেত্রফল যত কমবে চাপ তত বাড়বে। তাহলে কি বুঝলাম, যে কোনো জায়গায় একই বল প্রযুক্ত হলেও, এখানে দেখো দুটোতেই একই বল প্রযুক্ত হয়েছিল, একই বল প্রযুক্ত, এখান থেকে আমরা এই সিদ্ধান্ত এলাম যে একই বল প্রযুক্ত হলেও ক্ষেত্রফল যত কম হবে কি হবে, চাপ তত বাড়বে। দেখো এর ক্ষেত্রফল বেশি ছিল বলে চাপ কম, এর ক্ষেত্রফল কম ছিল বলে চাপ বেশি হয়েছে। তাহলে এখান থেকে বোঝা গেল যে একই বল প্রয়োগ করা সত্ত্বেও ক্ষেত্রফল যত কমবে চাপও তত বাড়বে। এবার বিভিন্ন চাপের প্রভাব নিয়ে আমরা আলোচনা করব। চাপের ধারণা জানলাম, এবার চাপের প্রভাব। এবার চাপের কি জানবো, প্রভাবগুলো জানবো। চাপের প্রভাব দেখো, চাপের বিভিন্ন প্রভাবের পরীক্ষা আছে, তার মধ্যে আমি তোমাদের দুটো পরীক্ষা বলছি। একটা দেখো, যদি ধরো একটা জলের বোতল নাও, একটা জলের বোতল নিলে, বোতলটা ধরো এইভাবে দেখতে অনেকটা আকৃতিতে, এটা ধরো একটা জলের বোতল এবং এটাতে জল দ্বারা পূর্ণ আছে, ঠিক আছে, জল দ্বারা পূর্ণ আছে। এবার এই জলের বোতলটা তুমি সব জায়গায় মোটামুটি ছিদ্র করে দিলে, এখানে একটা একটু আলাদা আলাদা জায়গা করে এখানে একটা ছিদ্র করলে, এখানে একটা ছিদ্র করলে, এখানে একটা ছিদ্র করলে, এখানে একটা ছিদ্র করলে, ছিদ্রগুলো যেন সমান্তরাল না হয়। তাহলে দেখা যাবে যে জলটা, একটা জল এখানে পড়বে, তারপরের জলটা এখানে পড়বে এবং তারপরের জলটা এখানে পড়বে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, যদি ছিদ্র করে দেওয়া হয়। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাবো, যে
যেখানে আমরা ফুটো করেছি, দেখো বোতলটাকে বিভিন্ন জায়গায় ছিদ্র করে দিয়েছি, তো ফুটো দিয়ে জল বেশি বেরিয়ে আসছে কোথায়? যত গভীরে যাচ্ছি, যত নিচের দিকে যাচ্ছি, তার জলের গভীরতা যত বাড়ছে, চাপ তত বাড়ছে। দেখো এই জলটা কাছে কাছে এসে পড়ছে, এটা আরেকটু কাছে পড়ছে, কিন্তু এই জলটা আরও দূরে গিয়ে পড়ছে। তো এর থেকে আমরা বুঝতে পারছি যে গভীরতা যত বাড়বে তত চাপের পরিমাণও বাড়বে। আবার আর একটা পরীক্ষা দিয়ে বুঝতে পারবে যে ধরো এই বোতলটাই নিলাম, আর পাশে একটা গামলা নেওয়া হয়েছে, সেই গামলাতে 4 গ্লাস জল ধরতে পারে, বা এরকম প্রায় 4 বোতল জল ধরে এরকম একটা গামলা নেওয়া হয়েছে, এবং সেই গামলাটাতে জল ভর্তি করা হয়েছে। এবার এই দুটোকে আমরা পাইপ দিয়ে যদি যুক্ত করে দিই, যাতে এখান দিয়ে জল না বেরোয় দেখতে হবে, তাহলে আমরা দেখব এটাতে বেশি জল আছে, তাহলে বেশি জল থেকে কম জলের দিকে জলটা প্রবাহিত হওয়ার কথা, কিন্তু দেখা যাবে কি না, বোতল থেকে জল গামলার দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে এই পরীক্ষা থেকে আমরা কি প্রমাণ পাবো? যে আমরা জানি যে গামলার জল বেশি হওয়া সত্ত্বেও গামলা থেকে জল কিন্তু বোতলে যাচ্ছে না, বোতল থেকে গামলায় আসছে। তাহলে এখান থেকে কি প্রমাণ হয়? যে তরলের প্রবাহ তরলের পরিমাণ ঠিক করে দেয় না, পরিমাণ দ্বারা ঠিক হয় না। প্রবাহ কোন দিকে হবে সেটা কে ঠিক করে দেয়? না, উচ্চতা। এই জলের উচ্চতাটা দেখো অনেক বেশি, বেশি উচ্চতা হওয়ার জন্য বোতল থেকে জল গামলার জলের দিকে দিচ্ছে। তাহলে জলের প্রবাহ জলের পরিমাণের ওপর নির্ভর করছে না উচ্চতা। যার উচ্চতা বেশি হবে সেই উচ্চতা থেকে কম উচ্চতার দিকে জল বেশি, তাহলে উচ্চতা যেখানে বেশি সেখানে গভীরতাও বেশি হচ্ছে, তাই চাপ বেশি হচ্ছে বলে এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম বোতলের জলের পরিমাণ কম কিন্তু উচ্চতা বেশি, আর যেখানে উচ্চতা বেশি সেখানে জলের গভীরতা বেশি, তাই গভীরতা বেশি হওয়ার জন্য চাপ বেশি হচ্ছে। আগের পরীক্ষাতেও আমরা দেখেছি গভীরতা বেশি হওয়ার জন্য এই জলটা দূরে গিয়ে পড়ছিল, এটা আরেকটু কাছে আর এটা আরেকটু কাছে পড়ছিল। তাহলে এখান থেকে এবং এখান থেকে প্রমাণ হলো কি, গভীরতা যত বাড়বে চাপ তত বাড়তে থাকবে। তাহলে এইটা হচ্ছে এখান থেকে প্রমাণ হয় যে কোনো তরল বা গ্যাসের দুই স্থানের চাপ যদি অসমান হয়, কোনো তরল বা গ্যাসের দুই স্থানের চাপ যদি অসমান হয়, তবে বেশি চাপের স্থান থেকে কম চাপের স্থানে তরল বা গ্যাস প্রবাহিত হবে। তার মানে কি হবে না, কম চাপের স্থান থেকে বেশি চাপের স্থান থেকে বেশি চাপের স্থান থেকে কম চাপের স্থানে, বেশি চাপের স্থান থেকে, এখানটা হবে বেশি চাপের স্থান থেকে কম চাপের, তাই না, কম চাপের স্থানে প্রবাহিত হবে। তাই কোনো তরল বা গ্যাসের চাপ যদি অসমান হয়, তাহলে বেশি চাপ, এখানে চাপ বেশি আছে, বেশি গভীর, কারণ গভীরতা বেশি সেই জন্য চাপ বেশি, বেশি চাপের স্থান থেকে কম চাপের স্থানের দিকে প্রবাহিত হবে। তো এরকম অনেক পরীক্ষায় আছে যেটা থেকে এগুলো আমরা প্রমাণ করি। চাপের প্রভাব জানলাম, চাপের আরও কিছু প্রভাব আমরা পরীক্ষা করে দেখতে পারি। যেমন ধরো একটা টেবিল নেওয়া হচ্ছে, এই ধরো এটা একটা টেবিলের উপরিতল, এই উপরিতলে একটা স্কেলকে তুমি রেখেছো, এবং স্কেলটা রাখার পর তুমি যদি এখানে টুক করে একটা আঘাত করো, তাহলে কি দেখবে, স্কেলটা নিচে পড়ে যাচ্ছে। কিন্তু একইভাবে এই টেবিলে তুমি স্কেলটা একই পজিশনে রাখলে এবং স্কেলটার ওপরে একটা খবরের কাগজ দিয়ে এইভাবে চাপ দিয়ে দিলে, চাপা দেওয়ার পর কি দেখতে পাবে, যে এটা ধরো চাপা দেওয়া আছে এই বাকি অংশটা, তাহলে তুমি এবার যদি এখানে চাপ দাও, কিন্তু সহজে সেই স্কেলটা একই পরিমাণ চাপ দিতে হবে, চাপের পরিমাণটা সবসময় একই যদি দাও, তাহলে কি দেখবে যে এই স্কেলটা কিন্তু পড়ে গেল না। তাহলে স্কেলটার ওপর থেকে কেন পড়ে গেল না, এখান থেকে কি বোঝা গেল যে হঠাৎ করে স্কেলটা কেন পড়ে গেল না।
স্কেলের ওপরে হালকা কাগজটা কি করছে, স্কেলটাকে চাপ দিয়েছিল, তাই কাগজটা স্কেলের ওপর চাপ প্রয়োগ করেছিল বলে কাগজটা কি হয়েছিল, এই স্কেলটা কাগজের তলায় চাপা ছিল। আর তাহলে কাগজটাকে কি চেপে রেখেছিল না, এখানে বায়ু ছাড়া কিছুই ছিল না। তাহলে এখানে বায়ু একটা চাপ সৃষ্টি করেছে কাগজের ওপর, যে চাপটা তুমি যে বল প্রয়োগ করেছো তার থেকে অনেক বেশি ছিল, যার জন্য চাপের পরিমাণ বেশি হলে বল ক্রিয়া করে, এটা তোমরা জেনেছো। চাপের প্রভাব বেশি হবে, বড় ক্ষেত্রফলের ওপর চাপের প্রভাব বেশি, তাই তো। যখন বড় ক্ষেত্রফলের ওপর চাপের প্রভাবে বেশি পরিমাণে বল ক্রিয়া করে, এটা আমরা জেনেছি। তো ওই জন্য এখানে এই কাগজটা এটা চাপা দেওয়ার ফলে কাগজটা একটা চাপ প্রয়োগ করেছে, এবং কাগজটাকে কে চেপে রেখেছে না, বায়ু। এখানে বায়ু চেপে রেখেছে। ঠিক একইভাবে তুমি বিছানার চাদরকে যদি দুদিক থেকে টানতে থাকো, দেখবে চাদরটা উঠে আসে, কিন্তু কিছুটা পরিমাণে আটকে যায়, পুরো কাপড়টা একবারে সোজাভাবে টানলে আসে না। তো আমরা আগে জেনেছি চাপ ইন্টু ক্ষেত্রফল সমান বল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না, এই সমস্ত পরীক্ষা থেকে আমরা বলতে পারি যে চাপের পরিমাণ বাড়লে কিন্তু তোমার বল প্রয়োগ করা সত্ত্বেও কি হবে না, আমরা যদি দেখি যে কি হবে না, চাপের পরিমাণ বায়ু সেই চাপে আটকে রাখে, তো সেই বায়ুর চাপের পরিমাণ যদি তোমার প্রযুক্ত চাপের থেকে বেশি হয়, তাহলে কিন্তু তোমার প্রযুক্ত বল কাজ করবে না, বায়ুর যে প্রযুক্ত বল সেটা এখানে কাজ করবে। ঠিক একইভাবে বিভিন্ন আংটা আমরা দেখেছি, রাবারের আংটা আমরা আটকে দিই, বাতাসে বইতে ছবি আছে দেখবে, সেগুলো আমরা আটকে দিই, এবং দুটো আংটাকে যদি একসাথে আটকে দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা যতই তুমি দুদিক থেকে টানো সেটা কিন্তু খুলবে না। কারণ কি না, ওদের ভেতরের মধ্যেকার যে হুক দুটোর পিছন দিকে একসঙ্গে স্পর্শ করে চাপ দেওয়ার সময় বা জোরে টানলেও যখন চাপ দাও দুটো আটকে যায়, এবং তাদের ভেতরের বায়ু বেরিয়ে যায়, এবং ওই বায়ুর ওই যে রাবারের অংশ দুটোর ওপর যে চাপ দেয়, তাতে হুক দুটোকে জোরে আটকে দেয়। তার মানে বায়ু একটা এখানে বল প্রয়োগ করছে, তাই না। এরপরে যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে কি, বার্নৌলির নীতি। তাহলে এই টপিক থেকে আমরা কি জানলাম, যে চাপ বাড়লে চাপের স্থান থেকে, বেশি চাপের স্থান থেকে চাপ বাড়লে গভীরতা বাড়লে চাপ বাড়ে, এটা জানলাম। আর উচ্চতা বাড়লে গভীরতা বাড়ে, এটা জানলাম। আর জানলাম বেশি চাপের স্থান থেকে কম চাপের স্থানে জল প্রবাহিত, গ্যাস বা তরল বেশি চাপের স্থান থেকে সবসময় কম চাপের স্থানের দিকে প্রবাহিত হবে, সেটা আমরা পরীক্ষা দ্বারা প্রমাণিত হলো। এবার আসবো আমরা বার্নৌলির নীতি সম্পর্কে। বার্নৌলির নীতিতে কি বলা হচ্ছে, যে বার্নৌলির নীতিটা হচ্ছে কি না, কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ, তাহলে আমি সংজ্ঞাটা লিখি, যে কোনো গ্যাস বা তরল গতিশীল, কোনো তরল বা কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি, সেই স্থানে ওই তরল বা গ্যাসের চাপ কম হয়। তাহলে বার্নৌলির নীতিতে কি বলা হয়েছে না, কোনো তরল বা গ্যাস গতিশীল হলে
ওই যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি, সেই স্থানে ওই তরল বা গ্যাসের চাপ কম হয়। এটাই হচ্ছে বার্নৌলির নীতি। এটা তোমাদেরকে খুব ভালো করে মুখস্থ করতে হবে। এবার এই যে পরীক্ষাটা বলছে, এই পরীক্ষাটা তুমি কিভাবে প্রমাণ করবে যে কোনো গ্যাস বা তরল যদি গতিশীল হয়, তাহলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি, সেই স্থানে ওই তরল বা গ্যাসের চাপ কম হয়। তুমি একটা টেবিল নাও, সেই টেবিলের ওপরে একটা কাগজের ব্রিজ বানাও। কাগজের ব্রিজ মানে তোমাদের বইতে ছবি আছে, একটা কাগজকে তুমি এইভাবে ব্রিজের মতো করে আটকে দিলে, ধরো, ঠিক আছে। এবার তুমি যদি এখান থেকে ফু দাও, তাহলে সেই ফুটা এই এমনভাবে দিতে হবে ব্রিজের তলা দিয়ে যেতে চায়, ঠিক আছে, ব্রিজের তলা দিয়ে যেতে চায়, ওপর দিয়ে নাই। তো এইভাবে তুমি ফু দিতে থাকলে দেখবে কি না, ওই ব্রিজের তলায় জোরে ফু দিলে ব্রিজটা টেবিল থেকে ফেলে দিতে পারবে না। অর্থাৎ জোরে ফু দিলে সেই ফুয়ের জোরে, তোমার যে ফু দিচ্ছ সেই ফুয়ের জোরে এই তোমার কাগজের তৈরি ব্রিজটা কি হবে না, এখান থেকে পড়ে যাবে না। কেন পড়ে যাবে না? কারণ তুমি যে ফুটা দিয়েছিলে সেটা ব্রিজের তলা দিয়ে জোরে ফু দেওয়ার কারণে ব্রিজটা টেবিল থেকে পড়ে যায়নি, কিন্তু ব্রিজের দেওয়ালে নিচের দিকে তুমি ফু দিয়েছো বলে সেখানে ব্রিজের ওপর কোনো বল প্রয়োগ করতে পারেনি। তার মানে কি প্রমাণ হচ্ছে যে দেখো, কোনো গ্যাস বা তরল, এখানে তুমি ফু দিচ্ছ মানে গ্যাস, কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে তরল বা গ্যাসের বেগ বেশি হচ্ছে, সেই স্থানে ওই তরল বা গ্যাসের চাপ কি হবে, কম হবে। তো তাই ফু দেওয়ার সময় ব্রিজের তলার যে অংশের চাপ, ব্রিজের তলার অংশের চাপ কমে গেছে এবং ব্রিজের উপরের বায়ুর চাপ তখন তলার চাপের চাইতে বেশি। তুমি যখন তলায় চাপ দিচ্ছিলে তখন কি হচ্ছিল না, ব্রিজের তলার অংশের চাপ কিন্তু কমে গেছিল, কিন্তু ব্রিজের উপরের অংশে বায়ু যে চাপ দিচ্ছিল সেই বায়ুর চাপ তখন কিন্তু তলার চাপের চাইতে বেশি ছিল। ফলে ব্রিজের ছাদ নিচের দিকে চেপে বসেছে, কিন্তু ব্রিজটা পড়ে যায়নি। বায়ু একটা চাপ দেওয়ার কারণে ব্রিজটা এখানে আটকে ছিল। ঠিক একইভাবে তুমি একটা কাগজকে নিয়ে যদি ফু দাও, দেখবে কাগজটা টান টান হয়ে যায়, কারণ তলা থেকে যখন বায়ু চাপ দেয়, কিন্তু যেই তুমি ফু দেওয়া বন্ধ করে দেবে, দেখবে কাগজটা এইভাবে নুয়ে পড়ছে। কারণ কি, তখন আর বায়ু নিচের দিকে চাপ দিতে পারবে না। যতক্ষণ তুমি ফু দিচ্ছিলে ততক্ষণ কাগজটা সামনের দিকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকছে, কিন্তু ফু দেওয়া বন্ধ করে দিলে কাগজটা নিচের দিকে ঝুলে যাচ্ছে। এর থেকে কি প্রমাণ হয় যে তোমরা জেনেছো যে, কারণ এখানে নিচের দিক থেকে ওপরের দিকে কাগজটাকে তুলছে কোন প্রযুক্ত বল না, বায়ু এখানে বল প্রযুক্ত করছে। তাহলে কি জেনেছো, আগের পরীক্ষা থেকে তোমরা জেনেছো, এই পরীক্ষা থেকে, যে কোনো গতিশীল গ্যাস বা তরল যে স্থানে বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে তরল বা গ্যাসের চাপ কমে যায়, তাই না? তা এই কারণে তুমি কাগজটার ওপর জোরে যখন ফু দিচ্ছিলে তখন ওই স্থানে গতিশীল বায়ুর চাপ কমে গেছিল, তাই কাগজটার নিচের দিকে বায়ুর চাপ তখন ওপরের দিকে বায়ুর চাপের চাইতে বেশি। ফলে বায়ু কাগজের নিচের দিক থেকে ওপরের দিকে যে বল প্রয়োগ করছে তা কাগজের উপরের তলের ওপর বায়ুর বলের চেয়ে বেশি হচ্ছে, তাই কাগজটা নিচে নামতে পারেনি। ঠিক আছে, তো এটাই হচ্ছে বার্নৌলির নীতি। তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা যে যে কোয়েশ্চেনগুলো করব সেই কোয়েশ্চেনগুলো আমি একবার বলে দিচ্ছি, সেই কোয়েশ্চেনগুলো রেডি করে নেবে। কোয়েশ্চেনগুলো হচ্ছে, প্রথম যে কোয়েশ্চেনটা পড়বে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে যে বল ক্ষেত্রফলের উপর সাথে বল ও ক্ষেত্রফলের সাথে কি সম্পর্ক। তাহলে এই কোয়েশ্চেনটার অ্যান্সার কি হবে, বলবে যে
বল যে জায়গায় প্রযুক্ত হচ্ছে তার ক্ষেত্রফল বিভিন্ন হলে একই বল প্রয়োগ করা সত্ত্বেও বলের ফলাফল বিভিন্ন হয়। এটাই বল ও ক্ষেত্রফলের সম্পর্ক। তাহলে বল ও ক্ষেত্রফলের সাথে সম্পর্ক কি? যে বল যে জায়গায় প্রযুক্ত হচ্ছে তার ক্ষেত্রফল বিভিন্ন হলে, আচ্ছা এই প্রশ্নটা বল ও ক্ষেত্রফলের সম্পর্ক বললে বল বাই ক্ষেত্রফল লিখে দিলেও হয়ে যাবে। নাহলে এই কোশ্চেনটা অন্যরকম করে দিই, বল ও ক্ষেত্রফলের সাথে সম্পর্ক না দিয়ে কোশ্চেনটা দিই বলবে বল যে জায়গায় প্রযুক্ত হচ্ছে তার ক্ষেত্রফল বিভিন্ন হলে কি ঘটবে? আরো সোজা করে দিলাম, কি ঘটবে। তাহলে কি ঘটবে না, ক্ষেত্রফল বিভিন্ন হলে একই বল প্রয়োগ করা সত্ত্বেও বলের ফলাফল বিভিন্ন হবে। অ্যান্সার হবে বলের ফলাফল বিভিন্ন হবে। 2 নম্বর হচ্ছে বল বাই ক্ষেত্রফল সমান কি? তাহলে বল বাই ক্ষেত্রফল সমান কি বলবে? চাপ। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে চাপের সংজ্ঞা লেখো। চাপের সংজ্ঞা, চাপের সংজ্ঞা কি লিখবে না, একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলই হলো চাপ, তাই না? এবার এসআই পদ্ধতিতে চাপের একক কি? চাপের একক কি? 5 নম্বর কোয়েশ্চেন করবে 1 কিলো পাস্কাল সমান কত? 1000 পাস্কাল। ঠিক আছে, তারপরের কোয়েশ্চেন যেটা লিখবে সেটা হচ্ছে 6 নম্বর কোয়েশ্চেন যেটা লিখবে সেটা তাহলে 6 নম্বর প্রশ্ন লিখবে কোনো তরল বা গ্যাসের দুই স্থানের চাপ যদি অসমান হয় তবে বেশি চাপের তাহলে কোন স্থান থেকে কোন স্থানের দিকে তরল বা গ্যাস প্রবাহিত হয়? তাহলে লিখবে কোনো তরল বা গ্যাসের দুই স্থানের যদি চাপ অসমান হয় তবে তরল বা গ্যাস কোন দিকে প্রবাহিত হবে? তবে তরল বা গ্যাস কোন দিকে প্রবাহিত হবে? অ্যান্সার কি হবে না, বেশি চাপের স্থান থেকে কম চাপের স্থানের দিকে প্রবাহিত হবে। নেক্সট যে কোয়েশ্চেনটা পড়বে সেটা কি পড়বে 7 নম্বর কোয়েশ্চেন হবে চাপ ইন্টু ক্ষেত্রফল সমান কত? চাপ ইন্টু ক্ষেত্রফল সমান বলবে বল। 8 নম্বর কোয়েশ্চেন হবে কি না, বার্নৌলির নীতিটি লেখো। বার্নৌলির নীতি লেখো। এই চ্যাপ্টার থেকে এই কটা কোয়েশ্চেন করলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। তার মানে কি কি করতে হবে না, বল যে জায়গায় প্রযুক্ত হচ্ছে তার ক্ষেত্রফল বিভিন্ন হলে কি ঘটনা ঘটবে, কি ঘটবে, বল বাই ক্ষেত্রফল সমান কত, চাপের সংজ্ঞা, এসআইতে চাপের একক কি, 1 কিলো পাস্কাল সমান কত, আর বার্নৌলির নীতি 1 কিলো পাস্কাল সমান কত, কোন তরল বা গ্যাসের দুই স্থানের চাপ যদি অসমান হয় তবে তরল বা গ্যাস কোন দিকে প্রবাহিত হবে, আর
চাপ ইন্টু ক্ষেত্রফল সমান কত আর বার্নৌলির নীতি। এই কটা কোয়েশ্চেন তোমরা প্রত্যেকে খাতায় সুন্দর করে লিখে আমাকে ইনবক্সে সেন্ড করবে।